বিসমিল্লাহির রহমানির রহিম। বেলগাছি বিকল্প কলেজ অনলাইন ক্লাস 2020। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান, বেলগাছি বিকল্প কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, তোমরা জানো যে অনলাইন ক্লাস বেলগাছি বিকল্প কলেজেও শুরু হয়েছে। তারই পালাক্রমে আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই বিগত ক্লাসগুলো দেখছো এবং আজকের ক্লাসও মনোযোগ সহকারে দেখবে। তোমরা যদি নিয়মিত দেখো, এই করোনাকালীন সময়ে এই অনলাইন ক্লাসের বিকল্প আর কিছুই নেই। সেজন্য শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনলাইন ক্লাস তোমরা প্রতিনিয়ত প্রত্যেকটি শিক্ষকের দেখবে, এটা আমরা আশা করি। তো ভিউয়ার, আসো আমরা আলোচনা করি। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। ফার্স্ট ইয়ারে যারা আছো বা যারা সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হয়েছে, সবার জন্যই ক্লাসটা প্রযোজ্য আছে। আমি তোমাদের গত ক্লাসে হিসাব বিজ্ঞানের বিষয়বস্তু, হিসাব বিজ্ঞান কি, কোথা থেকে আসলো এবং এর যে ক্লাসিফিকেশন বা এর যে শ্রেণী বিভাগ এবং এর যে হিসাব আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা আলোচনার শুরুতেই আগের ক্লাসের কিছু কথা না বলে নিলে আজকের ক্লাস হয়তো অতটা ভালো লাগবে না। প্রথমে ক্লাসে এরকম ছিল যে আমরা হিসাব সমীকরণে একটা সূত্র দিছিলাম যে এ সমান এল প্লাস ওই। ওইখানে এরকম ছিল যে কারবারের সমপরিমাণ সম্পদ থাকবে এবং দায় এবং মালিকানা সত্ত্ব ওই সম্পদের সমান হতে হবে। সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্ব সম্পদের সমান যদি হয় তাহলে কারবারের সমীকরণ ঠিক আছে। তো আমরা আজ হিসাব যে শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম সেই হিসাবগুলো বিভিন্ন আঙ্গিকে আলোচনা করব এবং এগুলো হিসাবের খাতায় কিভাবে লিপিবদ্ধ করতে হয় বা জাবেদায় দেখাইতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো বন্ধুরা, জাবেদার সাধারণ নিয়মাবলী। প্রথমে প্রারম্ভিক জাবেদা বলে আমি একটা হিসাব খাত লিখেছি। প্রারম্ভিক জাবেদা হচ্ছিল তুমি যে কারবারের লেনদেনগুলো হলো 1 তারিখে যে লেনদেনগুলো থাকে, 1 তারিখের লেনদেনগুলো নিয়ে যে জাবেদা তৈরি করা হয় তাকে বলা হয় প্রারম্ভিক দাখিলা বা প্রারম্ভিক জাবেদা। 1 তারিখের লেনদেন কি থাকতে পারে? দেখা গেল একজন ব্যক্তি 2019 সালে 1 জানুয়ারিতে একটা কারবার শুরু করলেন। কারবার শুরু করার শুরুতে ওই ব্যক্তি কিছু সম্পদ, কিছু দায় নিয়ে কারবারটা শুরু করলেন। যেমন নগদ 50,000 টাকা, 10,000 টাকার আসবাবপত্র, 5,000 টাকার যন্ত্রপাতি নিয়ে কারবার শুরু করলেন। এইরকম যে প্রথম যে জাবেদাটা দেওয়া থাকে, অর্থাৎ যে সকল সম্পদ এবং দায় নিয়ে জাবেদার লেনদেনটা দেয়া থাকে তার যে জাবেদা দাখিলা পোস্টিং বা হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় প্রারম্ভিক জাবেদা বা প্রারম্ভিক দাখিলা। এখন সৃজনশীল জগতে অনেক সময় কতে থাকবে যে প্রারম্ভিক দাখিলার পরিমাণ কত, তা প্রারম্ভিক জাবেদার পরিমাণ কত, অথবা লেখা থাকতে পারে যে উল্লিখিত লেনদেন থেকে প্রারম্ভিক জাবেদাটি তৈরি করো। তা তোমরা দেখবা যে প্রারম্ভিক জাবেদা তাহলে কোন লেনদেন থেকে নিতে হবে, তাহলে দেখবা যে 1 তারিখে যে সকল সম্পদ এবং দায় নিয়ে কারবারটা শুরু করা আছে সেই লেনদেনের জাবেদাটা পোস্টিং দিতে পারলেই বা জাবেদাটা হিসাব খাতে লিখতে পারলেই সেটা প্রারম্ভিক জাবেদা বা প্রারম্ভিক দাখিলা হয়ে যাবে। তোমাদের প্রশ্ন আসতে পারে এভাবে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? প্রারম্ভিক জাবেদায় যখন দিবা, প্রারম্ভিক জাবেদায় যে সকল সম্পদ থাকে, কোনো কারণে যদি ওই সম্পদের ভিতরে দায় থাকে তাহলে সম্পদের যোগফল থেকে দায়টা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা হবে প্রারম্ভিক মূলধন। তো প্রারম্ভিক মূলধন আর প্রারম্ভিক জাবেদা কিন্তু এক জিনিস নয়। প্রারম্ভিক জাবেদা হচ্ছে 1 তারিখের লেনদেনের যে জাবেদা হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় এবং যেখানে ডেবিট ক্রেডিট বিষয়টা থেকে যায়। আর প্রারম্ভিক মূলধন হচ্ছে সেটা নয়। প্রারম্ভিক মূলধন হচ্ছে যে একটা টাকার পরিমাণ। কোন টাকার পরিমাণ? যে সকল সম্পদ নিয়ে কারবারটা শুরু করা হয় সেই সম্পদের যোগফল থেকে যদি ওই লেনদেনে কোনো কারণে দায় থাকে তাহলে দায়টা বাদ দিলে যে পরিমাণ টাকা থেকে যায় ওটাকে প্রারম্ভিক মূলধন বলা হয়। তো আশা করি তো সবাই বুঝতে পারছো। এখন যদি আমরা ওইটা একটা জাবেদা লিপিবদ্ধ করতে চাই এভাবে যে মিস্টার এক্স নগদ 10,000 টাকা এবং 10,000 টাকার যন্ত্রপাতি নিয়ে কারবার শুরু করল, এরকম যদি থাকে
তাহলে আমরা সেটা এভাবে জাবেদায় লিপিবদ্ধ করতে পারি। নগদান হিসাব ডেবিট করব, যন্ত্রপাতি হিসাব ডেবিট করব, আর আমরা আর একটা হিসাব খাত দেব যেটাকে বলা হয় মূলধন। মূলধন হিসাব ক্রেডিট করব। তো দেখো, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে সমস্ত প্রকার সম্পদ ডেবিট হয়, সম্পদ আসলে ডেবিট হয়, আর মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। দেখো, যত সম্পদ নিয়ে আমরা কারবারটা শুরু করলাম, তো দেখো আমরা এরকম জাবেদাটা ছিল, নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, যন্ত্রপাতি হিসাব ডেবিট 10,000 টাকা, আর মূলধন হিসাব ক্রেডিট 60,000 টাকা। এখন দেখো 50,000 টাকা, 10,000 টাকার যোগফল 60,000 টাকা। তো আমি শুরুতেই বলছিলাম যে যে সকল সম্পদ থাকে তার যোগফল হচ্ছে মালিকানা সত্ত্ব বা যোগফল হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে এটা আমরা যদি বের করতে যাই, কতে থাকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, তাহলে আমরা লিখব প্রারম্ভিক মূলধনের পরিমাণ নগদান 50,000, যন্ত্রপাতি 10,000, 60,000 টাকা। তাহলে এটাকে বলা হয় প্রারম্ভিক দাখিলা বা প্রারম্ভিক জাবেদা। তো দেখো, পরে আমরা আর একটা হিসাব খাত লিখেছি খরচ সংক্রান্ত। তো বন্ধুরা, তোমরা তো জানোই খরচ কোনগুলা। খরচ হচ্ছে কারবারে যেমন আয় হয় তেমন বিভিন্ন খাতে ব্যয় হয়। ব্যয় হয় মানে কি, যে আমি কারবারে যদি কোনো পণ্যদ্রব্য গ্রহণ করি বা কারবারে কোনো পণ্যদ্রব্য বাইরের থেকে নিয়ে আসি, তাহলে সেটা ব্যয় বা খরচ হয়। তা খরচের সময় অল টাইমে একটাই জাবেদা মনে রাখবা, সেটা হচ্ছে আচ্ছা কারেন্টই আসুক সবই মাঝে কি কাটতে পারবেন? মাঝে যে জায়গাটা ওখানে যা লাইট পড়ছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে পাশে ঘুরছে দুইটা কয়টা পয়েন্ট বুঝি করছেন? হ্যাঁ এগুলো হয়েছে। ওই জায়গা আপনি হলো করেন। আচ্ছা আচ্ছা। তো খরচ সংক্রান্ত দেখো লেনদেনটা এরকম নিয়মটা আছে যে সকল প্রকার খরচ ডেবিট, সকল খরচ হিসাব ডেবিট, আর যদি সেটা নগদে হয় তাহলে নগদান হিসাব ক্রেডিট। দেখো, যদি বিষয়টা এরকম থাকে যে সকল খরচ কি, এই সকল খরচের জায়গা তুমি যদি মনে করো যে সংশ্লিষ্ট খরচ, সেটাও হবে সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মনে করো যে এরকম থাকলো একটা হিসাব, বেতন দেয়া হলো 5,000 টাকা, তাহলে আমরা লিখব বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো, আমরা বলছিলাম যে সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট হয়, নগদান হিসাব ক্রেডিট হয়। এখানে যদি আমরা চেক সংক্রান্ত থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যাংক। তো দেখো, বেতন দেয়া হলো 5,000 টাকা, তাহলে বেতন আমার সংশ্লিষ্ট হিসাব খাত, সেজন্য বেতন হিসাব ডেবিট হয়েছে। আর আমি বেতনে কিসে দিছিলাম, যদিও এখানে চেক লেখা নাই তাহলে ভাবতে হবে নগদে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। এইরকম আমরা যে কোনো খরচের বেলায় হিসাব খাতটা লিখতে পারি। যদি লেখা থাকলো ভাড়া দেয়া হলো, তাহলে আমরা লিখতাম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদের জায়গা যদি চেক সংক্রান্ত থাকতো তাহলে আমরা লিখব ব্যাংক, তাছাড়া কোনো হিসাব খাত দিতে হয় না। আয় সংক্রান্ত, খেয়াল করো, আয় সংক্রান্ত লেনদেনটা হবে এরকম, সংশ্লিষ্ট খরচ, মনে করো যদি আমি টাকা যে কোনো টাকা পাই তাহলে আমার নগদান হিসাব হবে ডেবিট, আর সংশ্লিষ্ট আয় হিসাব, সংশ্লিষ্ট আয় হিসাব হবে ক্রেডিট। তো বন্ধুরা দেখো, আয় সাধারণত ক্রেডিট হয়, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, আমাদের হিসাব খাত অনুযায়ী ছিল। সেজন্য দেখো, নগদান হিসাব ডেবিট, সংশ্লিষ্ট আয় হিসাব ক্রেডিট। এখন মনে করো যে এই নগদানের জায়গা ব্যাংকও হতে পারে। কখন বলছি, চেক সংক্রান্ত যদি কোনো লেনদেন হয়ে থাকে তাহলে আমাদের সেটা ব্যাংক আকারে হবে। তো দেখো, আমাদের এইটা যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে এভাবে লিখতে পারি যে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। যদি নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা হয়, দেখো যখন নগদান হিসাব আমার আসবে ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট।
দেখো, যখন আমি নগদে পণ্য বিক্রি করলাম, একটা দ্রব্য আমার কাছ থেকে চলে গেল, তাহলে আমি বিনিময়ে কি পাইলাম? নগদ টাকা পাইলাম। তো নগদান হিসাব কারবারে আসার কারণে নগদ সম্পদ, সেজন্য নগদান হিসাব হলো ডেবিট। আর আমার বিক্রয়ের কারণে আমার কারবারে মুনাফা অর্জন হবে, সেজন্য বিক্রয়টা হলো আমার আয়, সেজন্য আয় হিসাব হলো ক্রেডিট। আর একটা দেখো লেখছি দায় সংক্রান্ত। দায় সংক্রান্ত, যেমন ধরো দায় সংক্রান্ত ব্যাপারে এরকম হবে যে গতদিন আলোচনা করেছি যে দায় যদি বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট, আর দায় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। তুমি যদি মনে করো একটা উদাহরণের মাধ্যমে পেশ করতে চাই, তাহলে দেখো যে দায়ের একটা আইটেমের হিসাব নাম বলি পাওনাদার, তাহলে পাওনাদারকে পরিশোধ করা হলো, পাওনাদারকে পরিশোধ করা হলো 5,000 টাকা। দেখো, পাওনাদারকে যখন পরিশোধ করলাম তখন পাওনাদার টাকাটা পাইলো, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। খেয়াল করো, পাওনাদার একটা দায় আইটেম, এইটা ডেবিট হলো। কেন ডেবিট হলো? আমার কাছে যখন বা আমার কোম্পানির কাছে বা আমার কারবারের কাছে যখন তৃতীয় পক্ষ কোনো টাকা পেয়ে থাকে, তাকে আমি যদি পরিশোধ করে দিই তাহলে আমার দায়টা কমে যায়, আর দায় কমে যাওয়ার কারণে পাওনাদার হিসাব ডেবিট হলো, আর নগদান হিসাব ক্রেডিট। আমাদের আরেকটা সূত্র ছিল যে নগদ সম্পদ বা নগদ যদি আমার কারবার থেকে চলে যায় তাহলে ক্রেডিট হবে। তাদের দেখো যে পাওনাদার আমার হ্রাস হওয়ার কারণে ডেবিট হয়ে গেল, আমাদের সূত্র এরকম ছিল দায় হ্রাস পালে ডেবিট হয়। আর একটা হলো নগদ আমার সম্পদ, সম্পদ কারবার থেকে চলে গেলে এটা হয় ক্রেডিট। আমরা আর একটা আইটেম নিয়ে আলোচনা করব, সম্পদ সংক্রান্ত। খেয়াল করো, প্রথম দিনেই তোমাদের হিসাবে সম্পদ এরকম ছিল যে সম্পদ আসলে ডেবিট, সম্পদ চলে গেলে ক্রেডিট। এখন সম্পদ আসলে কিভাবে হয়? যদি মনে করে একটা লেনদেন আমি এইভাবে লিখি, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। দেখো, আসবাবপত্র ক্রয় করলে আমার কারবারে যদি আসবাবপত্র থেকে যায় আরও আসলো, তাহলে কি হয়? বৃদ্ধি পায়, তো আসবাবপত্র হিসাব হবে ডেবিট। আর যেহেতু আসবাবপত্র আমি কিনলাম, অবশ্যই কিছু না কিছু টাকা আমার কাছ থেকে চলে গেছে, তাহলে আসবাবপত্র নগদান হিসাব হবে ক্রেডিট। তো সম্পদ, আসবাবপত্রও সম্পদ হিসাব, নগদান হিসাবও সম্পদ হিসাব। সম্পদ আসার কারণে ডেবিট হচ্ছে, আর সম্পদ চলে যাওয়ার কারণে ক্রেডিট হচ্ছে। এক্ষেত্রে আমরা জাবেদা যেটা পোস্টিং দিছি, দেখো আসবাবপত্র হিসাব ডেবিট 10,000 টাকা, নগদান হিসাব ডেবিট 10,000 টাকা। সম্পদ যেমন বৃদ্ধি পেল, সম্পদ তেমন হ্রাস পেল। সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য সম্পদ হিসাব হলো ডেবিট, অর্থাৎ আসবাবপত্র হিসাব হলো ডেবিট। আর আমার নগদানও আমার একটা সম্পদ, যেটা কারবার থেকে চলে গেল বা হ্রাস পেল, এই জন্য নগদান হিসাব হলো ক্রেডিট। আর একটা আমি লিখছি ব্যাংকে জমা ও উত্তোলন সংক্রান্ত। তবে ব্যাংক থেকে যেমন উত্তোলন করা হয়, কারবার থেকেও তেমনি উত্তোলন করা হয়। ব্যাংকে যদি আমরা কোনোভাবে টাকাটা জমা দেই, সেটা কয়েকটা ভাষায় লেখা থাকতে পারে। কিভাবে লেখা থাকতে পারে? দেখো, ব্যাংকে জমা দেয়া হলো, ব্যাংকে নগদ তথ্য জমাদান, ব্যাংকে হিসাব খোলা হলো, বা সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, বা জনতা ব্যাংকে চলতি হিসাব খোলা হলো। এরকম জাতীয় কোনো হিসাব যদি থেকে থাকে তাহলে তার সারাংশ একটাই, সেটা হলো ব্যাংকে জমা দেয়া হলো। এখন যদি বলো কেন? ব্যাংকে যখন আমি হিসাব খুলবো, তার মানে কি? ব্যাংকে টাকাটা জমা দিচ্ছি, রাখছি। ব্যাংকে জমা দান কি দিলাম? নগদ তথ্য জমা দান। তার মানে পুরা টাকাটাই কোথায় জমা হচ্ছে? ব্যাংকে। ব্যাংকে আমার কি? সম্পদ হিসাব। তো ব্যাংক হিসাবে যখন আমরা টাকাটা জমা দিব, ব্যাংক হিসাব বাড়তে থাকবে, আর আমার কারবারে নগদ টাকা কমতে থাকবে। সেজন্য যদি আমরা কোনো লেনদেন এরকম থাকে, ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে জমা দেয়া হলো, ব্যাংকে নগদ তথ্য জমা দান, তাহলে আমাদের জাবেদাটা হবে এরকম যে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট হয়, নগদান হিসাব ক্রেডিট হয়। ব্যাংক হিসাবও আমার সম্পদ, নগদান হিসাবও সম্পদ। ব্যাংক হিসাব বৃদ্ধি পাওয়ার জন্য ব্যাংক হিসাব সম্পদ হিসাবটা হলো ডেবিট, নগদান কারবার থেকে নগদ টাকার হ্রাস পাওয়ার করে নগদান হিসাব হলো ক্রেডিট। আর একটা আমি লিখছি যে ব্যাংকে যেমন আমরা টাকাটা জমা দিচ্ছি, আমাদের তো শুরুতেই আছে এরকম যে লেনদেন, অর্থাৎ কারবার আমরা ব্যাংক থেকে যেমন কারবারের টাকা জমা দেই ব্যাংকে, আবার ব্যাংক থেকে কারবারের প্রয়োজনে টাকাটা উঠায়ও। তো উত্তোলন দুই ধরনের হয়, একটা হলো নগদে, আর একটা হলো ব্যক্তিগত প্রয়োজনে। যদি নগদে আমরা কারবারের থেকে, কারবারের জন্য বা অফিসের জন্য বা নগদে ব্যাংক থেকে টাকা উঠাই, তাহলে আমাদের একটা জাবেদা হয়, সেটা হচ্ছে নগদান হিসাব ডেবিট
আর একটা হলো ব্যাংক হিসাব ক্রেডিট। তো খেয়াল করে এখানে যে নগদ টাকা যখন ব্যাংক থেকে উঠায়ে নিয়ে আসলাম, তবে নগদ টাকা আমার কারবারে বৃদ্ধি পেয়ে গেল, আর ব্যাংক যে সম্পদ হিসাব খাত ছিল সেটা হ্রাস পাওয়ার কারণে ব্যাংক হিসাব হয়ে গেল ক্রেডিট। আর একটা হিসাব খাত আছে কারবার হতে উত্তোলন। দেখো, ব্যাংক থেকে যেমন উঠানো হয় তেমনি কারবার থেকেও উঠানো হয়, তবে মনে রাখবা কারবার থেকে যদি উঠানো হয় সেটাকে মালিকের ব্যক্তিগত প্রয়োজন বা মালিক কর্তৃক নিজ প্রয়োজনে উত্তোলন থাকে। ব্যক্তিগত প্রয়োজনের উত্তোলন সেটা মালিক ব্যাংক থেকে উঠাইতে পারে। তবে প্রথমে আমরা কারবারেরটা আলোচনা করব। কারবার থেকে যদি মালিক কোনো কারণে টাকা উঠায় তাহলে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। দেখো, মালিকের ব্যক্তিগত কথাটা আসলেই বা মালিক নিজ প্রয়োজনে কথাটা আসলেই উত্তোলন হিসাব লিখতে হবে। আর কারবারের টাকা যখন নগদ টাকা কমে যায়, ক্যাশ বাক্স থেকে টাকাটা উঠিয়ে নিয়ে গেল, তাহলে অবশ্যই কারবারের টাকাটা কমে গেল। কারবারের টাকা কমে যাওয়ার কারণে নগদান হিসাব হলো ক্রেডিট, আর উত্তোলন হিসাব হলো ব্যক্তিবাচক হিসাব। এটা মালিক নিজে উঠিয়ে নিয়ে গেল, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়ে গেল, সেজন্য উত্তোলন হিসাব হবে ডেবিট। উত্তোলন সবসময় মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পায় বা বিয়োগ হয়। তেমনি যদি মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উঠানো হয় তাহলে আমাদের কিছুই না, এখানে শুধু চেঞ্জ হবে ব্যাংক হিসাব। খেয়াল করো, উত্তোলন আগেই বলছি যে মালিকানা সত্ত্ব, সেজন্য হ্রাস হলো ডেবিট হলো, আর যখন ব্যাংক থেকে টাকা উঠাইলাম আমার ব্যাংক নামক সম্পদ হ্রাস পাইল, সেজন্য ব্যাংক হিসাব হয়ে গেল ক্রেডিট। তো নগদ ব্যক্তিগত আমরা দুইটা নিয়ে আলোচনা করলাম, আর একটা আলোচনা করব অবচয় সংক্রান্ত। তো বন্ধুরা, অবচয়টা কি আমরা প্রথমে জেনে নিই। অবচয়টা হচ্ছে কোনো স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে মূল্যের যে হ্রাস হয় তাকে অবচয় বলা হয়। যেমন ধরো, আমরা যদি আসবাবপত্র ব্যবহার করি, আমরা যদি যন্ত্রপাতি ব্যবহার করি, তাহলে এগুলা ব্যবহারজনিত কারণে আস্তে আস্তে যে দামে আমরা ক্রয়টা করি ওই দাম কিন্তু থাকে না। 5 বছর বা 10 বছর পরে ওই মূল্যটা হ্রাস পায়। এই যে দিনে দিনে ক্ষয় হয় বা হ্রাস পায়, এটা সহজে কিন্তু চোখে দেখা যায় না, বোঝা যায় না, এটা অদৃশ্যমান লেনদেন। আমরা যখন তোমাদের লেনদেনের চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম তখন এটা ছিল। তো অবচয় কারবারের কি? অবচয় কারবারের ব্যয়। কিভাবে? খরচ। অবচয় হচ্ছে যে যেহেতু সম্পদ কমে যাচ্ছে, সম্পদের মূল্য হ্রাস পাচ্ছে, সেজন্য অবচয়টা অল টাইমই খরচ হিসেবে কারবারে আখ্যায়ন করা হয়। তো মনে করো যে অবচয় যদি হ্রাস যেহেতু হয়, অবচয় আমার খরচ, সেজন্য আমাদের হিসাব বিজ্ঞানে একটা আছে যে কোনো খরচ ডেবিট হয়। অবচয় ধার্য করা হলো, মনে করো 1000 টাকায় লেখা আছে, অবচয় ধার্য করা হলো 1000 টাকা। যে কোনো কারবারি লেনদেনের ভিতরে তোমার যদি যে কোনো অবচয় থাকে, যে কোনো ধরনের সম্পদের উপর হোক, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, যাই থাক না কেন, অবচয়ের একটাই জাবেদা, সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট। আর একটা আছে পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। আমাদের অবচয় হিসাব আছে ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব আছে ক্রেডিট। মনে করো যে অবচয় হলে আমার খরচ, সেই জন্য ডেবিট হয়। আর পুঞ্জীবিত অবচয় কি? কারবারের দায়। যদি বলে কিভাবে দায়? অবচয় হওয়ার কারণে আমার কারবারের দায়টা হচ্ছে কেন? প্রতি বছরে আমি অবচয়ের বিপক্ষে বা অবচয়ের জন্য কিছু টাকা ফান্ডে জমা রাখতে হচ্ছে। যে টাকাটা অবচয়ের বিপক্ষে জমা রাখতে হয় বা রাখা হয় সেটা হচ্ছে পুঞ্জীবিত অবচয়। কেন রাখা হয়? দেখো, আমরা যদি শুরুতেই অনেকটি সম্পদ ক্রয় করে থাকি, আবার 5 বছর বা 10 বছর পর যদি সেটি নষ্ট হয়ে যায়, পুরা সম্পদের টাকা দিয়ে আবার যদি কিনি তাহলে কারবারের অর্থের ঘাটতি দেখা যায়। সেজন্য প্রতি বছরে আমরা কি করি? আয়ের একটা অংশ একটা অবচয়ের ফান্ডে জমা রাখা হয়, যেটাকে পুঞ্জীবিত অবচয় হয়। এটা কারবারের দায়, কারণ আয় হলে ওখানে জমা রাখতে হয়। এই দায়গুলা একটা এই পুঞ্জীবিত অবচয় যোগ করে 5 বছর বা 10 বছর পরে বাকি টাকা দিয়ে সম্পদটা ক্রয় করা হয়। তাহলে কি? অবচয় খরচ, পুঞ্জীবিত অবচয় হচ্ছে দায়। তো বন্ধুরা, আমরা হিসাব সংশ্লিষ্ট যে হিসাব খাত বা লেনদেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করো। আমার মনে হয় যে তোমরা বুঝতে পারবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।